আপনি কুষ্টিয়া ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মানুষের একটি ব্যাপক প্রত্যাশা আছে। আপনার নিজেরও কিছু উদ্যোগের কথা আমরা জানি যে আপনি এই কাজগুলো করতে চান। খুব অল্প কিছু সময় হয়ে গেছে। আমি মূল্যায়নের জন্য আমি বলব না যে এটি অনেক কিছু সময়। কিন্তু আপনার এখন কি মনে হয় যে কুষ্টিয়ার আপনার আসনের যে সমস্যা, তার কি মনে হয় যে আপনার এই সমস্যাগুলি আসলে সবচেয়ে বড় সমস্যা? আমার কুষ্টিয়ার সদর আসনে, বিশেষ করে সদর থানা আর ইবি থানা মিলে তো আমার আসন 4.5 লাখেরও প্রায় ভোট। আমার সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক এবং বেকার সমস্যা। এই দুইটাকে কন্ট্রোল করতে না পারলে আগামী থেকে কুষ্টিয়াতে বসবাস করা কঠিন হয়ে যাবে। ইজি বাইকেরও তো একটি আমরা দেখি যে ব্যাটারি চালিত রিক্সা এত পরিমাণে হয়ে গেছে, মানে 3000 থাকার কথা যেখানে সেখানে হয়ে গেছে প্রায় 12,000, কন্ট্রোলের বাইরে। তে আমার প্রথম 100 দিনের তালিকায় ছিল যে আমরা প্রত্যেকটা অফিস আদালত, সরকারি বেসরকারি, এগুলো জনবান্ধব করে তুলব। ডিসি অফিসে, এসপি অফিসে, টিওনো অফিসে, থানায়, এরপরে সিভিল সার্জন অফিসে, এই মৎস্য ভবনে, এরপরে বিএডিসি, এই সমস্ত জায়গায় মানুষ যেতে ভয় পায়। আমি চেষ্টা করেছিলাম এই জায়গাগুলোতে মানুষ যেন সহজে যাতায়াত করতে পারে ভয়হীনভাবে, বিশেষ করে থানাটা। তো সেইটার সংস্কৃতি এখনও চালু করতে পারিনি। আর মাদকের জন্য আমার বাড়ি এখন কুষ্টিয়ার 6 রাস্তার মোড়ে, ওই নদীর ধার দিয়ে। এটার মানে কি বলে, স্বর্গরাজ্য বলা হয় এখানে, গড়াইয়ের পাশ দিয়ে। এখানে আমি প্রায় আমার যে লোকজন আছে যাদের সাথে পরিচিত তাদেরকে নিয়ে কোন কোন স্পটে বিক্রি হয় এগুলো, এবং খুচরা বিক্রেতা কারা, এবং এখানে যারা পাইকারি আছে, কারণ এগুলোর সাথে সম্পৃক্ত সবার সাথে পরিচিত, ওখানে দায়িত্বে যারা আছে তারা, বিশেষ করে প্রশাসনে সব জানে। আমি 27 জনের লিস্ট করেছিলাম খুচরা, আর পাইকারি প্রায় 37 জন। এগুলো আমি জমা দিলাম থানাতে। প্রশাসন জানে? হ্যাঁ, প্রশাসনকে জমা দিলাম। দেওয়ার পরে ওই দিন রাত, আমার মনে হয় শপথ নেওয়ার খুব বেশি হলো 3 দিন পরে আমরা শপথ নিলাম। 17 তারিখে, 20 তারিখের ঘটনা। আমারে কয়েকজন মাদক সেবী বা মাদক বিক্রেতা তারা এসে বলছে, আমাদের নাম আপনি লিস্ট করে দিয়েছেন থানায়, ওরাই তো আমাদের কাছে টাকা খায়। তো আমি আশ্চর্য হলাম, তো কার কাছে নালিশ দিলাম? আর হিতে তো বিপরীত হয়ে যাবে, কারণ ওরা তো সব আগেই জেনে ফেলছে। দ্বিতীয় কয়েকদিন, মানে 5-6 দিন আগে আমি পুরা লিস্টটা একেবারে কম্পিউটার করে আমি কুষ্টিয়া, যিনি নতুন এখন ডিসি সাহেবের কাছে দিয়েছি। উনি আমাকে মেসেজ দিয়েছে পরে যে আমি অ্যাকশন নিচ্ছি। এখনও শুরু হয়নি। আমার মনে হয় মাদক সমস্যা, ছিনতাই, কিশোর গ্যাং এবং চাঁদাবাজি করে অনেক। কুষ্টিয়াতে বাংলাদেশের একটা মানে নাম হয়ে গেছে চাঁদাবাজি করছে। কারা, এদের নাম বলা এখন ঠিক হবে? আমরা তো জানি অনেকের নাম কুষ্টিয়াতে। তা আমরা এই সব সমস্যার সমাধানের মূলে হচ্ছে, আমার মাথায় যেটা আসে, বাস্তবতা দেখছি, মানুষের কর্মসংস্থান দরকার। প্রতিদিন আমার বাড়ির সামনে এসে, আমার অফিসে অন্তত 150-200 যুবক যুবতী এসে আমাদের কাজ দেন। হ্যাঁ, আপনি যা বলছেন আমরা ওগুলো করব না। আমরা চাঁদাবাজির সাথে বিভিন্ন স্ট্যান্ডে, হাসপাতালে, জেলখানার গেটে এবং এই যে মাদকের সাথে আমরা যারা জড়িত, আমরা সব ছেড়ে দেব, কিন্তু কাজ দেন। আমি এই উদ্যোগটার সামনে সংসদ অলরেডি তুলে ধরেছিলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করি, যে আমার কুষ্টিয়াতে জায়গা প্রায় 10,024.91 একর জায়গা পড়ে আছে, মানে আমার আসনের ভেতরে। এটা সরকারি খাস জমি। এই জমিতে কোনো কাজ হয় না, বছরের পর বছর পড়ে আছে। মোহিনী মিলটা আপনারা জানেন, ওটা 100 বছরের পুরাতন মিল, একটা পড়ে আছে, কোনো কাজ নেই। 300 বিঘার উপরে জমি। এরপরে ওই যে জগতের যে চিনির মিল, এটা প্রায় 750 বিঘা জমি। আমার হরিপুর, আমার ইউনিয়ন, মানে আমাদের ভেতরে, আমাদের সদর থানার একটা ইউনিয়ন, 1 নম্বর ইউনিয়ন, ওখানে নদীর চরে মোহনায় প্রায় 1000 একরের উপরে জমি পড়ে আছে। আমরা কয়েকবার দেখে এসেছি। আমি কয়েকটা মন্ত্রীর সাথে কথা বললাম, তারা বলছে কোন মন্ত্রীর আন্ডারে? পর্যটন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, ভূমি মন্ত্রী, শিল্পমন্ত্রী, এদের সাথে কথা বললে ওনারা বলছে দেখেন কার আন্ডারে আছে, দেখে আপনি আমাদেরকে জানান, হয় ব্যক্তিগতভাবে বা বিদেশকে দিয়ে আমরা কাজে লাগাই। তো সেই হিসাবে চায়নাকে আমি বলেছি, জাপানকে বলেছি, এনাদের সাথে কথা অলরেডি হয়েছে, তারা জায়গাটা দেখতে যাবে, মোহিনী মিলটা আর ওই যে হরিপুরের এই 1000 একরের ওপরে। এটা দেখে ওনারা চুলি, ওই যে বৈদ্যুতিক যে চুল্লি আছে, এইটা বিদেশে পাঠাবে তারা। আর আমারে বলেছে আমরা 8-10 হাজার মানুষ আপনার কাছে নেব।
আমি তো এইটাই চাচ্ছি যে আমার 10,000 মানুষ কাজ করান, কর্মসংস্থান করে দেন যুবক যুবতীদের, যার যে যোগ্যতা আছে ওই হিসাবে প্রতি মাসে যদি 20-25,000 30,000 টাকা একটা মানুষ, গ্রাম্য মানুষ উপায় করতে পারে, আমার মনে হয় সে আর এই মাদকের সাথে, এই চাঁদাবাজের সাথে, ছিনতাইয়ের সাথে আর জড়িত হবে না। এরপরে মোহিনী মিলটা নিয়েও আমার একটা উদ্যোগ আছে, ইকোনমিক জোন ঘোষণা করে, যেমন আদমজি জুট মিল নারায়ণগঞ্জে ইকোনমিক জোন ঘোষণা করে দেখেন তারা দাঁড়িয়ে গেছে। ওই জায়গাটাও এরকম করে দেন, আমরা একটা গার্মেন্টস বানাই, 8-10 হাজার মানুষ কাজ করতে পারবে। জগতি মিলেও 8-10 হাজার মানুষ কাজ করতে পারবে। এই যে 18-20 হাজার মানুষ যদি কাজ করে খেতে পারে, আমার এলাকায় আর বেকার সমস্যা থাকবে না, আর বাকি সবগুলো আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। মেডিকেল কলেজটা চালু করতে পারলে 23টা বিভাগ আছে, ওখানে 100 কোটি টাকার মেশিন পড়ে আছে সরকারের, অথচ এক যুগ পার হয়ে গেল, কিছুই হয়নি। বিভিন্ন বাধা আছে, সে বাধাগুলো আমাদের যিনি আগে এমপি ছিলেন তিনি হয়তো এভাবে উদ্যোগ নেয়নি, আমরা এখন উদ্যোগ নিচ্ছি। এবং স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এখন কুষ্টিয়ার ডাক্তার জাহিদ রায়হান, খুব ভালো মনের মানুষ এবং অনেক উপরের দায়িত্বে আছে, উনি ইচ্ছা করলে পাল্টাতে পারবে। আশা করছি আমাদের বিভাগ 23টায় চালু হবে এবং 1,500-2,000 মানুষের কর্মসংস্থান এই হাসপাতাল কেন্দ্রিক তৈরি হবে ইনশাআল্লাহ। জি, আপনার এলাকায় শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে কি অবস্থা দেখছেন? সেগুলি কি বাধার সম্মুখীন হচ্ছে নাকি? আমাদের এই যে সরকারের এখন যে অবস্থান, প্রায় 52,000 কোটি টাকা শুনলাম যে ঋণ এই 2-2.5 মাসে, সেখানে বিআরবি কেবল আমাদের কুষ্টিয়ার, আপনারা জানেন বিআরবি কেবল ওই এলাকার জন্যে, বিআরবির যে সমস্ত ফাংশনগুলো আছে অলরেডি একটা ফাংশনে যে 12-13 দিন আগে বন্ধ হয়ে গেছে, প্রায় 600 শ্রমিক তারা ছাঁটাই করে দিয়েছে। তারা বলছে যে আমরা আর পারছি না, ওই গ্যাসের সমস্যা, তেলের সমস্যা, কারণ এগুলো না হলে চালাবে কি দিয়ে। তো এখন ক্রাইসিস যেহেতু আস্তে আস্তে অন্তত দূর হচ্ছে তেলেরটা, গ্যাসেরটা, আবার ওখানে যদি ওই মানুষগুলো কাজ করতে পারে, আর বাংলাদেশের এখন মনে হয় সবচাইতে বড় হাই রাইজ বিল্ডিং হচ্ছে বিআরবি কেবলের এই যে হাসপাতাল, যেটা আপনি অল্প কিছুদিন কুষ্টিয়ায় গেছেন কিনা জানি না, বিশাল বিল্ডিং তৈরি হয়েছে, প্রায় 42 তলা। এটা যদি পূর্ণাঙ্গ চালু হয়ে যায়, দেশ বিদেশ থেকে উনি বিআরবি কেবলের যিনি মালিক আছেন আলহাজ মজিবুর রহমান মঞ্জু সাহেব, মজনু সাহেব, উনিও বাইরের দেশ থেকে ডাক্তার নিয়ে আসবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধার মুখে পড়বে কিনা? সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা অশ্লীলতা চাই না, এমনি সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া সবাই জানে, সেখানে লালনের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 2টা স্মৃতি বিজড়িত জায়গা আছে বড় বড়। আমরা চাই তারা তাদের যে নিয়ম নীতিগুলো আছে মার্জিতভাবে পালন করুক, ইসলামের বাইরে, মানবতার বাইরে কোনো অশ্লীল কাজ করে আমাদের কুষ্টিয়া জেলার যেন বদনাম না হয়। গাজার একটা বদনাম আছে আমাদের কুষ্টিয়া জেলার লালনের মাঝে সেউড়িয়ায়, আমরা চাই ওই জায়গায় এবার যদি গাজা না খেয়ে মধু খাওয়ানো যায়, দুধ খাওয়ানো যায়, খেজুর খাওয়ানো যায়, তো মানুষের স্বাস্থ্য ভালো থাকবে আর এই বদনামটা আস্তে আস্তে কমবে। আমরা এরকম উদ্যোগ নিতে চাই, যদিও ওটা আমার আসনের ভেতরে না, ওটা 4 নম্বরে যিনি আছেন আফজাল ভাইয়ের, আফজাল হোসেন এমপি সাহেবের আন্ডারে, ওইটা আমার তো ওই পর্যন্ত এরিয়ায় শেষ, ওই ব্রিজ পর্যন্ত। আপনি টেবিলে উঠে বক্তব্য দিয়েছিলেন, সেটি নিয়েও আলোচনা আছে যে আপনি টেবিলে কেন উঠে বক্তব্য? ওই জায়গায় নির্বাচনের আগে ওই যে ছোট ছোট খণ্ড খণ্ড সমাবেশ করতাম, তো ওইটা মনে হয় ইবি থানার ভেতরে, ওটা মির্জাপুর না বলরামপুর এলাকায় একটা হাই স্কুল ময়দান, প্রাইমারি স্কুলে, সেখানে মানুষের সংখ্যা এত বেশি, দেখার জন্যে নারী পুরুষ একেবারে ভেঙ্গে গেছে। সামনে নারী পুরুষের যেখানে হয়তো চেয়ারের সিস্টেম করা আছে 500, সেখানে হয়ে গেছে 5,000, পুরা 2-3 ইউনিয়নের মানুষ চলে এসেছে, কর্তৃপক্ষ শেষে কন্ট্রোলের বাইরে। আর আমার যেখানে বসতে দিয়েছে ওই যে বাচ্চারা বসেছে টেবিলে, চেয়ারে, ওই যে কি বলে ওটার, স্কুলে তো বেঞ্চি 2টা থাকে, একটা ছোট একটা বড় বসার বেঞ্চ, ওই যে বসার ওই বেঞ্চি দিয়েছে। এখন আমি যেখানে বসে আছি ওখান থেকে পেছনের কেউ দেখতে পাচ্ছে না, হয়েছে আরম্ভ করেছে, তখন আমারে বলছে এক কাজ করেন আপনি একটু উপরে উঠে দাঁড়ান। আমার ওই সেন্স তখন ছিল না যে এটা নিয়ে আবার নেগেটিভ কিছু তৈরি হবে। আমি উপরে উঠে দাঁড়িয়েছি, কিনা ছবি তুলে ছেড়ে দিয়েছি।